লিফটে উঠে 18 বাটনটি চাপ দেয় মেহেজা। হাতে কোল্ড কফিটি, তবে এখন আর কোল্ড নেই, নর্মাল হয়ে গেছে। মেহেজা বাসায় গিয়ে এটাতে আইস কিউব দিয়ে খাবার প্ল্যান করছে। ইকরা একটু আগে ফোন দিয়ে জানিয়েছে সে বিকালে আসবে, তাই মেহেজা রফিকের থেকে তাড়াতাড়ি বিদায় নিয়ে আসে। রাতে সে ইরফানদের বাসায় যাচ্ছিল, কারণ ইকরা তাকে নিয়ে কোনো পার্টিতে যাবে, তাই তাকে শাড়ি পরতে বলে। মেহেজা শাড়ি পরে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। ইরফানের বাসার দরজায় নক করতে নিলে তার মনে হয় মাত্র সে ইরফানকে দেখেছে। মনের ভুল ভেবে সে সেটা উড়িয়ে দেয়। পরে আবার দেখে ইরফান তার পাশে এসে দাঁড়িয়ে হাসছে। মেহেজা কিছুটা রেগে বলে, এই অভদ্র পুরুষ, হাসছেন কেন? ঠোঁট ছিঁড়ে ফেলবো একদম। তা ঠোঁট ছিঁড়বে কিভাবে? হাত দিয়ে টেনে নাকি দাঁত দিয়ে কামড়ে? মেহেজা ভাবে লোকটা কল্পনাতে কথা বলছে, ইমাজিনেশন নাকি সত্যি। সত্যি তো হবে না, কারণ সে তো নেই। আজ অনেক দিন হলো সে আসেনি, হয়তো আসবেও না। মেহেজার মনে হলো লোকটি বাস্তবের মতো কল্পনাতেও দূষিত হয়ে যাচ্ছে। না, এখনই এই দূষিত ইরফান ইয়াজিদকে সরিয়ে দেবে। দুবার চোখ বন্ধ করে আবার পাশে তাকায়। এখন আর কাউকে দেখছে না, কল্পনায় ছিল। এবার কল্পনাটা একদম বাস্তব ছিল, পুরোটাই বাস্তব লাগছিল। অদ্ভুত না? বড্ড অদ্ভুত। বোকা মেয়েজা কল্পনার সাগরে ডুবে থাকতে থাকতে এখন বাস্তব কল্পনা মনে করে। ইরফান যে সত্যি তার কাছে এসেছে তা সে সত্যিই বুঝলো না। রাত নেমেছে আকাশে, চাঁদের ছোটায় ভরপুর চারিদিক। আলোরা আজ পণ করেছে অন্ধকারকে দেবে না স্থান। যেখানে আলোরা থাকবে সেখানে অন্ধকার কি করে থাকবে? একদমই না। আলো যেন অন্ধকারকে শাসিয়ে বলছে, এই অন্ধকার কান খুলে শুনে রাখ, আমি যেখানে থাকবো সেখানে আসার চেষ্টা ভুলেও করবি না, এর ফলাফল ভালো হবে না। কিন্তু সত্যি কি এমনটা করে তারা? হয়তো করে। ব্যালকনিতে দাঁড়িয়ে এমনটাই ভাবছিল মেহেজা। ইকরা সেই বিকেল থেকে এখন পর্যন্ত রেডি হচ্ছে, কিন্তু রেডি হয়ে উঠছে না এখনো। মেহেজা ব্যালকনি থেকে এসে এবার খুব রেগে গিয়ে অনেকগুলো বকা দিল ইকরাকে। ইকরা শুধু মাঝখানে একবারই বলেছিল, মেহেজা তুই কিন্তু আমাকে আন্ডার এস্টিমেট করছিস। মেহেজা তার মৃদু ধমকে ভয় তো পেল না, উল্টো নিজে ইকরাকে একটা রাম ধমক দিয়ে বলল, 2 মিনিট দিলাম, তার মধ্যেও যদি তৈরি না হও তাহলে আমি বাসায় চলে যাব। তখন শত বলেও আমাকে আর তোমার সেই স্পেশাল পার্টিতে নিয়ে যেতে পারবে না। ইকরা যেন তাতেই দমে গেল। মেহেজাকে বোন, বাবু, সোনা, সুইটি আরও কত কি বলে সত্যি সত্যি 1.5 মিনিটের মাথায় রেডি হয়ে গেল। অবশ্য সে শুধু চুলটাই বাঁধছিল, বাকি সব আগেই ঠিক করেছে। গুনগুনকে মাহিমা বেগমের কাছে দিয়ে তারা চলে গেল। গুনগুন একটু একটু বোঝাবার পর থেকেই দেখে আসছে মা তার সাথে সবসময় থাকে না, তাই ইকরার এমন হুটহাট কোথাও যাওয়ায় সে কান্নাকাটি করে না। সে শুধু জানে মা কাজে যাচ্ছে, এখন নো কান্নাকাটি। লিফট থেকে নেমে মেহেজা সবেই গাড়ির কাছে যাচ্ছিল, তখন পেছন থেকে স্পষ্ট এবং অত্যন্ত শান্ত গলায় একটি পুরুষালী কণ্ঠ তাকে বলে ওঠে, মেয়েরা শুধু তাদের স্বামীদের জন্য সাজবে, অন্য কারোর জন্য নয়। মেহেজা পেছনে ফিরে দেখে ইরফান দাঁড়িয়ে। আশ্চর্য, লোকটি আজ কল্পনাতে এত কথা বলছে কেন? তাও বাস্তবের বেয়াদব ইরফানের মতোই গম্ভীর টাইপ। মেহেজার ইচ্ছে করছে পেটাকে কষে চড় মেরে বলতে, এই তুই আমার কল্পপ্রেমিক পুরুষ ইয়াজিদ? তুই কি সেই সত্যিকারের বদ ইয়াজিদ নাকি? তোর কথাবার্তা এমন হয়ে যাচ্ছে কেন? আর যদি শুনি এসব কথা বলিস তো কল্পনা থেকে ছুঁড়ে ফেলে দিব। মেহেজার ভাবনার মাঝে অভদ্র ইরফান তার সামনে এসে কানের পেছনে চুলগুলো গুজে দিয়ে বলল, চুল ছেড়ে বের হবে না তুমি। তোমার জন্য আমার সামনে ছাড়া অন্য কারোর সামনে চুল খোলা নিষিদ্ধ। চুল বেঁধে নাও। এবার আর মেহেজা নিজেকে আটকাতে পারল না, ধমক দিয়ে ইরফানকে বলল, এই চুপ কর, তোর কথা এমন রসকসীন কেন? তুই করে কথা বলছো কোন সাহসে মেহেজা? আমি তোমার বয়সে বড়, তার থেকে বড় কথা আমি তোমার স্বামী। আমার সাথে এভাবে কেন কথা বলছো? দূষিত পুরুষ, এক্ষুনি তোমাকে মজা বোঝাবো। একবার আমি কল্পনা থেকে বেরিয়ে যাই, পরে দেখবেই কেমন মজা। মেহেজা 2 বার চোখ বন্ধ করে আবার খুলে, একি এখনো যাচ্ছ না? দাঁড়াও বলে আবারও চোখ বন্ধ করে। না, 5 বার 10 বার করার পরও যাচ্ছে না। মেহেজাকে অবাক করে দিয়ে ইরফান ওর কপালে একটা চুমু এঁকে বলে, আমি কল্পনাতে নই, বাস্তবে তোমার সামনে দাঁড়িয়ে আছি মেহেজা। তখনও ছিলাম, এখনও আছি। ঘোরের মধ্যে থেকো না, ঘোর কাটিয়ে বেরিয়ে আসো। কিভাবে সম্ভব এটা? আপনি তো নেই। কে বলেছে আমি নেই? আমি তো আছি, কিন্তু এতদিন দূরে ছিলাম, আজ আবার ফিরে এলাম। আপনি সত্যি হতেই পারেন না। আপনাকে আমি এক দণ্ডও দেখতে পাচ্ছি না। আমার কাছে আসবেন না বলেছিলাম।
কথাটা বলে ইরফানের জবাবের আশা না করে সেখান থেকে দৌড়ে পালালো মেহেজা। পার্কিংয়ে গিয়ে দেখে ইকরা গাড়ি নিয়ে অপেক্ষা করছে। মেহেজা দ্রুত পায়ে গাড়িতে উঠে বলে, গাড়ি স্টার্ট দাও জলদি, এখানে এক মুহূর্ত থাকলেও আমার দম বন্ধ হয়ে যাবে, মরে যাব আমি। এসব কি বলছিস? মরবি কেন? হয়েছে কি? বলবো, আগে গাড়ি স্টার্ট দাও প্লিজ। মেহেজা কেঁদেই দিল। ইকরা ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে, তারপর মেহেজার দিকে তাকায়। মেহেজা জানালার কাজ নামিয়ে দিল। তারপর ততক্ষণ পর্যন্ত বিল্ডিংটার দিকে পেছন ফিরে তাকিয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত না দেখা যায়। চোখের আড়াল হলেই সে ঠিক হয়ে বসে। ইকরাও পানি এগিয়ে দেয় মেহেজার দিকে। নে পানিটা খা। পানি খেয়ে মেহেজা নিজে থেকেই বলতে থাকে, উনি এসেছেন আপু। কে? হিয়া। ইয়াজিদ? হ্যাঁ। আরে ও তো কাল রাতেই এসেছে। কি কাল রাতে? তুমি আমাকে জানাওনি কেন? কেন জানাবো? তুই কি ওর ব্যাপারে কিছু জিজ্ঞেস করিস? ওর খোঁজ খবর নিস? বরং তোকে ওর ব্যাপারে কিছু বললে তুই রেগে গিয়ে কত কাণ্ড করতি। সেগুলো কি আমরা কেউ ভুলে গিয়েছি? এটা আমাকে জানানো উচিত ছিল। আমার মনে হয়নি। গাড়ি থামাও, আমি নেমে যাব। পেছনে কিন্তু ইয়াজ আছে। বলে ইকরা হো হো করে হেসে ওঠে আর মেহেজা চাপা আর্তনাদ করে। তার সাথে মোটেও ঠিক হচ্ছে না। পার্টিতে গিয়ে মেহেজা কিছুটা চাপ মুক্ত হয়। আশেপাশের পরিবেশ বেশ সুন্দর, সবাই হাসি খুশি হয়ে এদিক ওদিক ছুটছে। ইকরা কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে একটি চেয়ারে বসে। মেহেজা দাঁড়িয়ে থাকতে দেখে আলতো করে ওর হাতটা ধরে। তাতেই মেহেজা ঘাবড়ে যায়। ইকরা তাকে শান্ত স্বরে বলে, রিল্যাক্স, তুই ভয় পাচ্ছিস কেন? আমি তো। ভয় কেন পাবো? সেটা তো তুই ভালো জানিস। মুখ গোমরা করে না থেকে এনজয় কর। আপু, সুইমিং পুলটা খুব ভালো লাগছে, একটু যাই ওখানে। জিজ্ঞেস করছিস কেন? যা, তোর ভালো লাগার জন্যই তো এখানে আসা। মেহেজা একাকে এসে পুলের মধ্যে পা বিছিয়ে বসে। ভালো লাগছে না তার, মনটা বড্ড বিষণ্ণ লাগছে। একসময় ইরফানকে দেখলে সে লজ্জা শরম ভুলে তাকে বিরক্ত করতো, আর আজ সে ইরফানের থেকে পালিয়ে বেড়াচ্ছে, তাকে ভয় পাচ্ছে। মেহেজা তার পাশে হঠাৎ কারোর উপস্থিতি টের পেল। পাশ ফিরে ইরফানকে দেখে ভয় পেয়ে সে উঠতে নেয়। অমনি পা পিছলে সে পানিতে পড়ে যায়। মেহেজা সাঁতার জানে না, হয়তো তাই হাত পা নাড়াতে থাকে শুধু শুধু। ইরফানের তা বুঝতে আর বেগ পেতে হয় না। সেও এক লাফ দেয়, তারপর নেমে দেখে পানি মাত্র তার বুক পর্যন্ত, আর মেহেজার গলা পর্যন্ত হবে হয়তো, কারণ এখানেই দাঁড়িয়ে থাকা যায়। ওদের মতো লম্বা মানুষদের ডুবা অসম্ভব। ইরফানকে আরেক দফা অবাক করে মেহেজা সাঁতার কেটে ওপারে গিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে ইরফানকে উদ্দেশ্য করে বলে, টিট ফর ট্যাট, অভদ্র পুরুষ কথাকার, আর একবার আমার সামনে এলে মেরেই দিব। ইরফানের মুখটা মুহূর্তেই লাল হয়ে যায়, যার অর্থ আজ মেহেজার খবর করে ছাড়বে সে। মেহেজা ভিজে জবুতবু অবস্থায় ইকরার সামনে হাজির হয়। ইকরা মেহেজাকে এই অবস্থায় দেখে অস্থির হয়ে যায়। মেহেজাকে এই অবস্থায় আর এখানে রাখা যাবে না, আবার তারও এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়। চিন্তার মাঝে ইরফানও সেখানে হাজির হয়। এবার ইকরা চরম অবাক হয়। এরা দুজনেই ভিজে আছে, এরা কি একসাথে ছিল নাকি? নিশ্চয়ই ভেজাল একটা ঘটিয়েছে ইরফান। ইকরা রেগেই ইরফানকে বলে, ইয়াজ, ভিজেছ কিভাবে? এমন একটা জায়গাতে এসেও শান্ত হয়ে থাকতে পারছো না? ইকরা রাগলে ইরফানকে তুমি করেই বলে। ইরফান কিছুটা চটে গিয়ে জবাব দেয়, এই তুই আমাকে এমনভাবে বকছিস যেন আমি ছোট বাচ্চা। ছোট বাচ্চা না হলেও তুই আমার ছোট ভাই তো। তোর ঘ্যান ঘ্যান করার স্বভাবটা আর জানি, তাই না? আচ্ছা বাদ দে, আমি বাসায় ফিরে যাচ্ছি। এভাবে থাকা অসম্ভব। ওদের ঝকঝকা ফকফকা ফ্লোরটা কীভাবে ভিজিয়ে চিটচিটে করে দিলাম দেখলি? দেখছিই তো। তাহলে মেহজাকেও নিয়ে যা সাথে করে। মেয়েটার অবস্থা শোচনীয়। মেহজার ঠান্ডা লেগে যাবে। আমি তো নিতেই পারি, কিন্তু ও কি আর আমার সাথে যাবে? না চাইলেও যেতে হবে, কারণ সেকেন্ড কোনো অপশন নেই। এখানে এভাবে ভিজে অবস্থাতে থেকে ইতিমধ্যে অনেকেরই কুনজরের শিকার হয়ে চলেছে। মেহেজা ইকরার এই কথাটা শুনে আটকে ওঠে। আশেপাশে তাকিয়ে দেখে কিছু লোক আসলে ওর দিকে অশ্লীল ভঙ্গিতে তাকিয়ে আছে। শাড়িটা গায়ের সাথে লেপটে থাকায় খুব ভাঁজে দেখা যাচ্ছে। নাদুস নুদুস মেহেজার কোমরের ভাঁজগুলোও দৃশ্যমান। ছি, এতক্ষণ কি একবারের জন্য খেয়াল করতে পারেনি? ইরফানও মেহেজার দিকে একবার তাকায়, তারপর সামনে থাকা লোকগুলোর দিকে তাকিয়ে মেহেজাকে এক হাতে আগলে নেয়। আজকে সেও কোট পরে আসেনি। কোটটা থাকলে হয়তো মেহেজার গায়ে জড়িয়ে দিতে পারত।
ইরফান কঠিন দৃষ্টিতে সামনের লোকগুলোর দিকে তাকিয়ে চোখের ভাষায় তাদের বুঝিয়ে দিচ্ছে যে তারা কতটা ভুল করেছে। এই শাস্তি তো পেতেই হবে। অমনি লোকগুলো পালায় পালায় শুরু করে আর ইরফান তাদেরকে রহস্যময় হাসি দেয়। তারা পালিয়ে গেলেও আর রক্ষা নেই, ইতোমধ্যে সে তাদের ভালো করে চিনে নিয়েছে। এরা তার পূর্ব পরিচিত মানুষ। মেহজাকে জড়িয়ে নিয়েই সে গাড়ি পর্যন্ত যায়, তারপর পেছনে গিয়ে বসতে বলে। অন্য সময় হলে সামনেই বসাতো, কিন্তু এখন সে চাইছে না মেহজা আর কোনো অপ্রীতিকর অবস্থায় পড়ুক। গাড়ি চলছে আপন গতিতে। ইরফান থেকে থেকে লুকিং গ্লাসে মেহজাকে দেখছে। মেহজা কাঁপছে, তার হয়তো শীত লাগছে। ইয়াজিদ গ্লাসগুলো আগে উঠিয়ে দিয়েছে যাতে বাতাস এসে আরো ঠান্ডা না লাগে। বাতাসে ঠান্ডা আর কি, যেখানে সে ভিজেই আছে সেখানে ঠান্ডা ততক্ষণ লাগবে যতক্ষণ না কাপড় বদলাচ্ছে। খুব দ্রুত গতিতে ড্রাইভ করতে শুরু করলো। মেহজা বাধা দিয়ে বলে, করছেনটা কি? মানুষ খুন করা ধান্দাই থাকেন শুধু। এক্ষুনি স্পিড কমান, নয়তো অ্যাক্সিডেন্ট হবে। পরের কথাটা বললেই হতো, আগে অনর্থক কথাগুলো বললে কেন? তুমি আমাকে খুন করতে দেখেছো কখনো? আর আমি কার খুন করেছি? করেননি, করবেন। এই যে এখন স্পিড না কমালে অ্যাক্সিডেন্ট হবে, আর অ্যাক্সিডেন্ট হলে আমি শেষ। মেহেজা? কিসের মেহজা? আমি চিনি আপনাকে। আপনি শুধু আমাকে মারার জন্যই ফিরে এসেছেন। আমি বললে তারপর আপনি নিজের পছন্দ মতো মেয়েকে বিয়ে করতে পারবেন। আমি বুঝি না নাকি? সবই বুঝি আমি। মেহজার কথায় ইরফান কিছুক্ষণ চুপ থেকে তারপর অল্প শব্দেই হেসে ওঠে। মেহজা যেন আরো রেগে গেল। লোকটি তার মজা উড়াচ্ছে। তার মরতে আপত্তি নেই, মরার সময় হলে এমনিতেই মরে যাবে। তার যত চিন্তা সব ইরফানকে ঘিরেই। বেপরোয়া গতিতে গাড়ি চালালে তো তারই বিপদ। ইরফানের কিছু হোক তা মেহজা চায় না। সে মরে গেলে মরে যাক, ইরফান বাঁচুক, 1000 বছর বাঁচুক। ইরফানের জন্য মনে ঘিরে না যতটুকুই থাকুক না কেন, তার ভালোবাসা থেকে বেশি নয়। ইরফান কেন বোঝে না যে এটা তার বয়সের আবেগ নয়, সত্যিকারের ভালোবাসা। মনের ভেতরের হাহাকারগুলোকে বাড়তে দেয় না মেহজা। তাকে শক্ত হতে হবে। তার দুর্বলতার জন্য মহান আল্লাহ ছাড়া আর কেউ না দেখে। তার পাশে আর কেউ থাকুক আর না থাকুক, তার রব আছে তো। তিনি তো জানেন, তিনি তো চেনেন তার বান্দাকে। সহায়তা তার থেকে আসে, আর কারো থেকে নয়। সবাই একটা মাধ্যম শুধু। পার্কিংয়ের জায়গায় ঘিরে গাড়ি পার্ক করে মেহজাকে নিয়ে লিফটে উঠে পড়ে। কেউ লিফটে না থাকায় সুবিধাই হলো। তবে ইরফান 19 নম্বর সংখ্যায় চাপ দেওয়াতে মেহজা কপট রাগ দেখিয়ে বলে, এটা কি হলো? আপনি আপনার ফ্ল্যাটে যাবেন ঠিক আছে, কিন্তু আমিও কি আপনার ফ্ল্যাটে যাব নাকি? কথাটা বলে 18তে চাপ দেওয়ার আগে ইরফান তার হাতটি ধরে নেয়। লিফটে ওপরে উঠে যায়। ইরফান গম্ভীর কণ্ঠে বলে, তুমি এখন আমার সাথে আমার বাসায় যাবে। কখনোই না। আমার নিজের কি বাসা নেই? হ্যাঁ, আমি তোমাকে তো তোমার নিজের বাসাতে নিয়ে যাচ্ছি। স্বামীর ঘর মানেই মেয়েদের ঘর। এত বড় হওয়ার পর ওটা জানো না? জানি, তবে আমার স্বামী নেই। স্বামীর ঘর তো দূরের কথা। কি জলজ্যান্ত স্বামীটাকে মৃত বানিয়ে দিলে? মৃত বানালাম কোথায়? আমি তো আমার এমন স্বামীর কথা বলছি যে থেকেও নেই। বিয়ের রাতে অধিকার আদায় করেই সে হাওয়া। তার কোনো হদিশ নেই, কোনো দায়িত্ব পালন করেছে সে। আপনি বলুন মিস্টার ইরফান ইয়াজিদ। কথাগুলো ইয়াজিদের বুকে গিয়ে লাগে। মেহজা তাকে নিয়ে এমনটা ভাবে। অবশ্য সে কাজটাই করেছে এমন যে মেহজা তাকে নিয়ে এমনটা ভাবতে বাধ্য হয়েছে। দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ভেতর থেকে। নিজেকে বড্ড অপারগ মনে হচ্ছে। মেহজার সুন্দর ভবিষ্যৎ তো তার কারণেই নষ্ট হয়েছে। সেদিন তার বোকামিতেই তাদের একটি পবিত্র সম্পর্কে আবদ্ধ হতে হয়। সেই সম্পর্কটা সুন্দর করে না শুরু করে তিক্ততায় ভরিয়ে তুলেছে তো সে। দায়িত্ববান, সৎ, শালীন, ভদ্র ইরফান সেদিন চরম অভদ্রের কাজটাও করেছে। তার মস্তিষ্ক তখন শুধু তাকে একটি কথা বলেছে, যেটা করিসনি তার দায় কেন নিবি? না করে যখন দোষী হয়েছিস তাহলে করেই ফেল। এখন তো আর বাধা দেওয়ার মতন কিছুই নেই, করে ফেল কাজটি। রাগ জেদ কতটা ভয়াবহ হতে পারে আমরা কেউ জানি না। এটি চরম থেকেও আরো চরম পর্যায়ে নিয়ে যায় কাউকে। ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় এই অযাচিত রাগ। ইরফানের মুখটা ক্রমশ স্থির আর থমথমে হয়ে যাচ্ছে। মেহেজার তাকে দেখে মনে হয় হয়তো কষ্ট পেয়েছে। পরে আবার ভাবে এই নিষ্ঠুর লোকটি কষ্ট পায়নি, হয়তো ইগোতে লেগেছে। মনে মনে ধিক্কার জানায় ইরফানকে। খারাপ লাগছে শুনতে? না। ও, তা কেন লাগবে? আপনার মধ্যে তো আর খারাপ লাগা আর ভালো লাগা নেই। বেশি কথা আমি একদম পছন্দ করি না। তাতে আমার কি? আপনার পছন্দ অপছন্দ দিয়ে আমার কিছু যায় আসে না। তোর কার পছন্দ অপছন্দ যায় আসে?
মিস্টার সিনানের। হোয়াট? সিনান ভাই, আপনি কি পাগল? কোন বিষয় কাকে টানছেন আপনি? সঠিক বিষয়ে সঠিক মানুষটাকে টানছি আমি। আপনি একটা অসভ্য লোক। হ্যাঁ, তবে তা শুধু তোমার সাথেই করি একটু আধটু। অসভ্য লোক। হ্যাঁ তো। দূষিত পুরুষ। জানি তো। মেহেজা এবার রাগী চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান এবার শব্দ করে হেসে ওঠে। 19 তলায় লিফট এসে পড়লে মেহেজা বলে, আমি আমার বাসায় যাব, আপনার বাসায় আমি যাব না মিস্টার ইরফান ইয়াজিদ। আচ্ছা যাও, বাসায় সবাই যখন তোমাকে এই অবস্থায় দেখবে তখন বড় মুখ করে বলো আমি মিস্টার আফরান ইয়াজিদের সাথে সুইমিং পুলে রোমান্স করেছি, তো তাই এই হাল। তখন বিষয়টা কেমন সুন্দর হবে, তাই না? আরে তুমি চিন্তা করবে না একদম, আমি নিজেই তুমি ঘরে ঢোকার আগে আন্টিকে কল করে জানিয়ে দেবো, সেটাই বরং ভালো হবে। তোমাকে আর কষ্ট করে মুখ খুলে আবার কথা বানিয়ে সেগুলোকে লাইন বাই লাইন সাজিয়ে বলতে হবে না। আমি সেই কষ্ট থেকে তোমাকে বাঁচিয়ে দেব, কেমন? মেহেজা ইরফানের কথার জালে আটকা পড়ে। ইরফান যে ইচ্ছাকৃত এমন করছে তা সে জানে। নত মুখেই দাঁড়িয়ে থাকে। ইরফান মেহেজার হাত ধরে টেনে নিয়ে বাসার কলিং বেল বাজায়। সাথে সাথেই মাহিমা বেগম দরজা খুলে দেয়। হয়তো তাদের পথেই বসেছিলেন ড্রয়িং রুমে। মায়ের সাথে ইরফান কোনো প্রকার কথা তো বলেনি, মেহেজাকেও বলতে দেয়নি। ওপরে নিজের রুমে এনে দরজা লক করে মেহেজাকে বলে, খুলো। মানে কি খুলবো? শাড়ি খুলে ফেলতে বলছি। কি? কেন? আদর করবো তোমাকে, তাই। এক প্রকার ধমকে ওই কথাটা বলে। মেহেজা সত্যি শাড়িটা খুলে নেয়। ইরফানের চোখ লাল আর ভয় লাগছে। সে হয়তো তার উপর রেগে গেছে। ইরফানের মুখটা কেমন শক্ত হয়ে রয়েছে। বোকা মেহেজা বুঝলই না ইরফান তার মাকে দেখে এমনটা করেছে। মায়ের প্রতি অভিমান আর ক্ষোভটাও চড়া হয়ে উঠেছে। আর ইরফান বরাবরই রাগ হলে চোখ মুখ অসম্ভব লাল দেখায়। যে কেউ প্রথম দেখায় ভয় পেতে বাধ্য, আর সেখানে তো মেহেজা সে ধমক দিয়েছে। ইরফান মেহেজাকে মূলত শাড়ি বদলাতে বলেছিল, কিন্তু মেহেজা কি মনে করলো কে জানে। মেহেজা ভুলটা করে এইখানে। প্রেমিক পুরুষের সামনে শাড়ি খুলবে কেন সে? সাজা তো পেতেই হবে। ইরফান হ্যাকসা টানে তাকে বুকের সাথে মিশিয়ে নেয়। বাইরে মেঘ ডাকছে, বৃষ্টি হবে এবার। দুটো মানবীয় একে অপরের কাছে খুব কাছে। তিক্ততাগুলো ফেলে মিশে যায় একে অপরের সাথে। সূচনা হয় একটি ভিন্ন সকালে। ইয়াজ, দরজা খোল। মেহজা কোথায়? কি করেছিস ওর সাথে? দরজাটা খোল ইয়াজ। ইরফান শোয়া থেকে উঠে বসে মেহেজার ঘুমন্ত মুখটার দিকে তাকায়। তারপর গায়ে একটা টি শার্ট জড়িয়ে দরজা খোলে। ইকরা ইরফানের দিকে তাকিয়ে বলে, মেহজা কোথায়? কি করেছিস ওর সাথে? মা বলেছে রাতে টানতে টানতে রুমে নিয়ে এসেছিলি। ইয়াজ, তোর এসব বেয়াদবি চলবে না কিন্তু একদম। চুপ কর তুই। আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে তোর এত কৌতূহল কিসের? বন্ধ রুমে আমি আমার বউয়ের সাথে কি করব না করব তা তোকে বলতে হবে? অদ্ভুত। ইরফান ইকরার মুখের ওপর দরজা লাগিয়ে মিনিট 20 পর ফরমাল ছুটে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে ইকরাকে বলে, এই শোন, মেজাকে একটি ফিল খাইয়ে দিস। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ায়নি ইরফান। ইকরা তো অবাকের চূড়ায় পৌঁছে যায়। কিভাবে হলো এমন কিছু? গতবারের মতো এবারও ওষুধ নিয়ে ছোটে ইরফানের রুমে। প্রতিবারই তার ভাই উল্টোপাল্টা কাণ্ড ঘটায় আর তাকে ওষুধ নিয়ে ছুটতে হয়। আশ্চর্য।